Hello students, welcome to our new channel Adda 24/7 Nursing Bengal. সবাইকে ওয়েলকাম। এবং সবার মনে একটা দোলাচল চলছে এই সময় দাঁড়িয়ে। এএনএম জিএনএম পরীক্ষা সবার খুব ভালো হয়েছে, উল্টো বললাম। এএনএম জিএনএম পরীক্ষা সবার খুব খারাপ হয়েছে, আর জেনপাস পরীক্ষা সবার খুব ভালো হয়েছে। এইখানে যেটা দেখতে পাচ্ছ রেজাল্টে ঠিক তার উল্টোটা হবে। রেজাল্টে এএনএম জিএনএম এ যারা যারা পড়াশুনো করেছিলে সারা বছর তারা দেখবে সিলেকশন বেশি পেয়েছো। জেনপাসে যারা সারা বছর পড়াশুনো করেছিলে তাদের দেখবে সিলেকশন কম এসছে। কেন? কারণ যে পরীক্ষার কোয়েশ্চেন ইজি হয়, যদিও বা জেনপাস পুরোপুরি ইজি বলবো না, স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন, তবুও তুলনামূলক দেখলে এএনএম জিএনএম অনেক টাফ এসছে। টাফ আসলে অ্যাডভান্টেজ কি? টাফ আসলে অ্যাডভান্টেজ তাদের যারা শুরু থেকে শেষ অবধি সারা বছর ধরে পড়াশুনো করেছে, তাদের ক্ষেত্রে অ্যাডভান্টেজ পাবে এই এএনএম জিএনএম এ। যারা সারা বছর পড়াশুনো করেনি, শেষ মুহূর্তে এসে 2 মাস 1 মাস পড়াশুনো করেছে, ভেবেছে এবার তো পরীক্ষা উতরে দেবো, হবে না এবার থেকে এএনএম জিএনএম এ। সেটা এএনএম জিএনএম স্পষ্ট বুঝিয়ে দিয়েছে। এর আগে কেউ বুঝতে পারেনি, এখান থেকে প্রচুর 11-12 এর কোয়েশ্চেনও আমরা দেখতে পাচ্ছি দিয়ে দিয়েছে। এটা কেউ আইডিয়া করতে পারেনি যে এই কোয়েশ্চেনগুলো দিয়ে দেবে। হ্যাঁ, যে চ্যাপ্টারগুলো সেগুলোর উল্লেখ ছিল 9-10-এ, কিন্তু যে কোয়েশ্চেনগুলো দিয়েছে সেগুলো 11-12 লেভেলের কোয়েশ্চেন দিয়েছে। এবার এরকম হলে কি হয়? যখন মাথায় রাখবে কোনো পরীক্ষার কোয়েশ্চেন কঠিন হয়, তার কাট অফ যায় খুব লো। আর কাট অফ লো হলে তখন যারা স্ট্যান্ডার্ড স্টুডেন্ট তারা সেই পরীক্ষায় চান্স পায়। আর যারা সারা বছর পড়াশুনো করেনি তারা একটা অজুহাত খোঁজে যে কার ঘাড়ে দোষ চাপানো যাবে। হতে পারে সেটা যে সে যেখানে পড়েছে সেখানে, হতে পারে যে কোয়েশ্চেন সেট করেছে সে সরকার, যে গভর্নমেন্টে আছে তাকে গিয়ে ছেড়ে দিল, হতে পারে এটা কোনো অন্য কারোর উপরে গিয়ে দোষটা চাপিয়ে দিল। বিভিন্ন কারণ হতে পারে। খালি দোষটা একজনের ঘাড়ে চাপাতে হবে। নিজেকে আয়নার সামনে দাঁড় করিয়ে একবার প্রশ্ন করতে পারতে যে তুমি কেন পারোনি, যে কোয়েশ্চেনগুলো ইজি ছিল সেগুলো কেন পারোনি। বায়োলজির 8টা কোয়েশ্চেন টাফ ছিল, বাদবাকি 32টা কোয়েশ্চেন করতে পেরেছিলে? বাদবাকি 32টা কোয়েশ্চেন কি অ্যান্সার করতে পেরেছো? নিজেকে উত্তর দাও। ফিজিক্যাল সায়েন্সের 5টা কোয়েশ্চেন কঠিন এসছে, বাদবাকি যে 15টা কোয়েশ্চেন সেটা তুমি ঠিক করতে পেরেছো? ইংলিশে 2টো কোয়েশ্চেন কঠিন এসছে, বাদবাকি 8টা ঠিক করেছো। অঙ্কে সব থেকে বেশি কঠিন এসছে অঙ্কের কোয়েশ্চেন, 5টা থেকে 6টা কোয়েশ্চেন কঠিন এসছে, বাদবাকি 4টে করতে পেরেছো। যদি সব মিলিয়ে দেখো, এইখানে যে আমি যেটা বললাম 32 নম্বরই ধরো, 32টা কোয়েশ্চেন ধরতে হবে না, 32 নম্বর যদি তুমি বায়োলজিতে পাও, তুমি যদি 15 মার্কস ফিজিক্যাল সায়েন্সে পাও, যদি 8 মার্কস ইংলিশে পাও, রিজনিংয়ে যদি 4 পাও, এবং তার সাথে আদার্স যে পার্টগুলো রয়েছে সেগুলোতেও যদি মিনিমাম নম্বরটুকুও পাও, তুমি কিন্তু টপার হতে পারতে। কিন্তু না, দোষটা তো অন্যের ঘাড়ে চাপাতে হবে। যেগুলো পারার মতন ছিল ওগুলো পারি না পারি, আলটিমেটলি আমি তো ওভারঅল পাচ্ছি না, তো চলো একজনের ঘাড়ে দোষ চাপিয়ে দিই, এটা চলতে থাকে। কিন্তু সেগুলো করা ভুল। সেইগুলোর ব্যাপারেই আসছি। সবাই যে ভুলটা করে সেটা তোমরা করো না। যারা যারা সিরিয়াস অ্যাসপিরেন্ট তারা এই ভুলটা করো না। পরীক্ষা শেষের পর সবাই এই ভুলটা করে। তোমাদের গাইড করবার জন্যই আমি এসেছি। আমি জানি এখানেও নেগেটিভ কমেন্ট প্রচুর লোকে করবে, করতে দাও, কোনো যায় আসে না। খালি তোমাদের গাইড করবার জন্য এসেছি। হাজারখানা গালি তুমি আমাকে দিতেই পারো, কিন্তু আমার কথাগুলো ভালো করে শুনে নিও এবং তারপরে গালাগালি দিও, কোনো অসুবিধা নেই। যেটা বলবো 9804030739, যারা গাইডেন্স চাইছো, এরপরে যারা কাউন্সিলিং এর গাইডেন্স চাইছো, এই নাম্বারে হাই পাঠিয়ে গ্রুপে জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যেতে পারো, কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। সেটা তোমার যদি মনে হয় তুমি নেগেটিভ কমেন্ট করবে তার জন্য সাবস্ক্রাইব করে নিও। যদি মনে হয় তোমার মনের কিছু বক্তব্য আছে যেটা সঠিকভাবে জানতে চাও, সেটাও তোমরা এখানে কমেন্ট করে জানাতে পারবে। এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। দেখো, আমরা 3 ধরনের ছাত্রছাত্রী এখানে দেখতে পাবো। একদল যারা পাশ করবেই, মানে খুব ভালো পরীক্ষা দিয়েছে, পাশ করবেই। ভালো পরীক্ষা মানে এই বছর এএনএম জিএনএম এর ক্ষেত্রে কিন্তু ভালো পরীক্ষা মানে খুব কম মার্কসে হবে। ঠিক আছে, মানে তুমি ধরে নাও 65 to 69-এ হয়তো সে এএনএমও পেয়ে যেতে পারে। এই বছর এরকম লেভেলের কোয়েশ্চেন হয়েছে। ঠিক আছে, তো তার ক্ষেত্রে কি? যারা পাশ করবেই তাদের ক্ষেত্রে কি? যারা পাশ করতেও পারে নাও করতে পারে তাদের ক্ষেত্রে কি? আর যারা পাশ করবেই না তাদের ক্ষেত্রে কি? কি কি করণীয়?
দেখো যারা পাস করবেই, যারা বুঝে গেছো যে আমার পরীক্ষা যে স্ট্যান্ডার্ডে হয়েছে আমি পাস করব, সে পরীক্ষায় কঠিন কোয়েশ্চেন হলেও আমার এত মার্কস আসছে আমি পাস করবই, তাদের উদ্দেশ্যে বলছি। সেটা এনএম জেনএম হতে পারে, সেটা জেন পাস হতে পারে, তাদের উদ্দেশ্যে বলছি। সবার আগে তোমার যদি এসসি এসটি ওবিসি এই সার্টিফিকেটগুলো থাকে, যে কোনো যেটা আছে, সেটার কিন্তু যা যা ফর্মালিটিস আছে, বর্তমানে ওবিসি নিয়ে অনেক ঝামেলা চলছে, এসসি এসটিও রিনিউয়াল চলছে, রিনিউয়ালগুলো করিয়ে নাও, ইমিডিয়েট করিয়ে নাও। যদি প্রসেস জানতে চাও সে ব্যাপারে কমেন্ট করতে পারো, আমি তোমাদের গাইড করে দেবো। কারণ পাস করবেই তোমরা, এখন থেকে সব প্রসেস স্টার্ট না করলে পরীক্ষার মানে যখন কাউন্সিলিং স্টার্ট হবে সেই মুহূর্তে গিয়ে হাবুডুবু খাবে, সেই মুহূর্তে গিয়ে দেখবে হাতে পাওয়া সিট হাত থেকে বেরিয়ে গেল। তো অবশ্যই সবার আগে রিনিউয়ালগুলো করিয়ে নাও। ইডাব্লিউএস সার্টিফিকেট যাদের আছে তাদেরও রিনিউয়াল করাতে হবে, 1 বছর ধরো শেষ হয়ে গেছে, রিনিউয়াল করাতে হবে, ইমিডিয়েট করিয়ে নাও। তোমার ধরো সার্টিফিকেটের নাম ফার্ম কিছু ভুল আছে, বাবার নাম বানান, হ্যাঁ, বা কোনো কিছুর একটা কোনো সার্টিফিকেটে ভুল আছে, যদি এভিডেভিট করানোর থাকে ইমিডিয়েট এখনই এভিডেভিট করিয়ে নাও, কারণ এভিডেভিট করাতে টাইম লাগে। এভিডেভিট এখন থেকে প্রসেস স্টার্ট করো, না হলে পরে গিয়ে প্রবলেমে পড়বে। তো এভিডেভিটের যদি কোনো প্রবলেম থাকে করিয়ে নাও। এই 3টে জিনিস অবশ্যই এই মান্থেই করবে, দিস মান্থ, এই মান্থের মধ্যে এই 3টে জিনিস সেরে নাও। তারপরে রেজাল্ট যখন বেরোবে একটা আভাস পাওয়া যাবে, সেই মুহূর্ত থেকে তোমরা করতে পারো প্রোফর্মা A1, ওকে, তারপর হচ্ছে প্রোফর্মা A2 যার যেটা ভরতে হবে, এবং মেডিকেল সার্টিফিকেট, এইগুলো তখন তৈরি করা শুরু করবে, নেক্সট মান্থ থেকে তৈরি করা শুরু করে দিও। কারণ তুমি জানো তুমি পাস করবেই, তো চিন্তার কোনো কারণ নেই। তোমরা এই 3টে জিনিস তৈরি করা এই 4টে জিনিস তৈরি করা শুরু করে দেবে ইমিডিয়েট, ওকে। আর কি ইমিডিয়েট বেসিসে এই 3টে, তারপরে পরের মান্থে এই 3টে জিনিস তৈরি করা শুরু করে দেবে। এখন ঘরে বসে তোমরা কি করবে? তোমরা এখন ঘরে বসে স্কলারশিপ, কি কি স্কলারশিপ পেতে পারো তুমি, যেমন মাথায় রাখবে সবাই গভর্নমেন্টের একটা স্কলারশিপই পাবে। তো আমি সেই ক্ষেত্রে বলবো সব থেকে ভালো স্বামী বিবেকানন্দ স্কলারশিপ, সেটা দেখবে। এবং তার সাথে প্রাইভেট স্কলারশিপ যেগুলো, ঠিক আছে, সেইগুলো দেখে প্রাইভেট স্কলারশিপ তুমি আনলিমিটেড পেতে পারো। তো তুমি কি কি স্কলারশিপ পেতে পারো, তার ক্রাইটেরিয়া কি, তার কিভাবে অ্যাপ্লাই করতে হয়, সব প্রসেসগুলো ভালো করে বাড়িতে বসে দেখো, ঠিক আছে। আর কি, পড়াশুনো ছাড়বে না, একটা জিনিস অবশ্যই দেখতে থাকো, সেটা হচ্ছে হিউম্যান অ্যানাটমি। তুমি পাস করতেই চলেছো, তোমাকে গিয়েই প্রথমে পড়তে হবে এইগুলো, হিউম্যান অ্যানাটমি। তো অবশ্যই হিউম্যান অ্যানাটমি এখন থেকেই পড়া শুরু করে দাও, যেটা তোমাদের হিউম্যান ফিজিওলজি বলে থাকে, সেগুলো ভালো করে দেখে রাখো, তোমাদের কাজে লাগবে। এবং ভবিষ্যতে তোমরা যখন জিএনএম হবে বা বিএসসি নার্সিং পড়বে, তখন তোমাদের সব থেকে বড় যে জায়গা, সেটা হচ্ছে বিদেশে চাকরি। খুব বড় অপশন রয়েছে যদি লাইফে বড় কিছু হতে চাও। লাইফে বড় হতে চায় না এরকম মানুষ খুব কম রয়েছে। তো লাইফে যদি বড় হতে চাও, একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শেখো, ইংলিশ বাদে কোনো একটা ফরেন ল্যাঙ্গুয়েজ। জাপানে এক একজন নার্সের স্যালারি 3 লাখ প্লাস, 3 লাখ প্লাস, জার্মানি 4 লাখ প্লাস, ইউএসএ 4 লাখ, 4.5 লাখ, 4.6 লাখ, হ্যাঁ। তো এটা পার মান্থ কিন্তু এই স্যালারিগুলো। এবং ওখানে খরচ তুমি ভাবো, যদি এখানের থেকে তুমি 50% ল্যাভিশলি থাকো, ওখানে থাকা খাওয়া সব দেয়, ওয়ার্ক লাইফ ব্যালেন্স খুব ভালো, 8 ঘন্টা ডিউটি করতে হবে, সপ্তাহে 5 দিন ডিউটি, বাদ বাকি দিন ঘরে বসে কাটাতে পারবে, এবং এখানে থাকা খাওয়া সব অ্যাভেলেবেল থাকে। তার ফলে নিজের খুব একটা খরচ হয় না। তুমি যদি ল্যাভিশলি থাকো, তাতেও তুমি এখানে 2 লাখ, এখানে 1.5 লাখ টাকা করে তুমি বাড়িতে পাঠাতে পারবে। তার যদি প্রসেস জানতে হয় আমরা হেল্প করে দেবো, কিভাবে অ্যাপ্লাই করতে হয়, কিভাবে যেতে হয়, সবকিছু। খালি তোমাকে যেটা এক্সট্রা করতে হবে সেটা হচ্ছে একটা ফরেন ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমি বারবার বলছি, জিএনএম এবং বিএসসি নার্সিং এদের দুজনের কিন্তু এই সুযোগ রয়েছে, তোমাদের এই সুযোগ রয়েছে। খালি যে ঠিক আছে ঘরে খাবো, ঘরের পড়বো, ঘরে থাকবো, এই চিন্তা থেকে বেরিয়ে যদি ভাবতে পারো, এই জিনিসটা অবশ্যই করো। কি কি ল্যাঙ্গুয়েজ শিখতে পারো, আমি 2-3টে ল্যাঙ্গুয়েজের কথা আমি বলছি। সবার প্রথম জাপানিজ শিখতে পারো, তাহলে জাপানে অ্যাপ্লাই করতে পারবে। জার্মানি শিখতে পারো, জার্মানিতে প্রচুর ভ্যাকেন্সি থাকে, জাপান এবং জার্মানিতে। ইংলিশ ভালো জানাটা জরুরি, ইংলিশ যদি ভালো জেনে থাকো খুব অ্যাডভান্টেজ, অনেকগুলো দেশে অ্যাপ্লাই করতে পারছো, কানাডা, ইউএসএ, ইউকে, অনেকগুলো দেশে অ্যাপ্লাই করতে পারছো। তো ইংলিশটা ভালো করে, স্পোকেনটা ভালো করে শিখে নিলে, আর এগুলোর বেসিক জার্মান বা বেসিক জাপানিজ জানলেই হয়, সেগুলো বিভিন্ন জায়গায় শেখানো হয়।
আর আরেকটা ল্যাঙ্গুয়েজ যেটা শিখতে পারো সেটা স্প্যানিশ শিখতে পারো, অনেক দেশে স্প্যানিশ ভাষায় কথা বলা হয়। আরেকটা শিখতে পারো আরবি। এই এতগুলো ল্যাঙ্গুয়েজ যে বললাম তার মধ্যে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজকে তোমায় শিখতে হবে, ইংলিশটা বাদ দিয়ে বলছি। ইংলিশ বাদ দিয়ে যে কোনো একটা ল্যাঙ্গুয়েজ যদি শেখো তাহলেই কিন্তু তোমার হয়ে যেতে পারে। আর ল্যাঙ্গুয়েজ শেখা কি খুব কঠিন? একদমই নয়, একদমই কঠিন নয়, ঠিক আছে? তো এই জিনিসগুলো যারা পাস করবেই তারা এই জিনিসগুলো করতে হবে। যারা পাস করবে, এই যে ফর্মগুলো যেগুলো বললাম, এই ফর্মগুলো অলরেডি তোমাদের দেওয়া আছে, দেখবে তোমাদের অলরেডি যে বুলেটিন বেরিয়েছিল, এএনএম জেএনএম এর বুলেটিন বলো বা জেনপাজের বুলেটিন বলো, WBJEB, হ্যাঁ, যে ওয়েবসাইটটা আছে wbjeb.nic.in, এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো এখানে গিয়ে তোমরা পেয়ে যাবে, এগুলো তোমরা একটু রেডি করতে থাকো। এরপরে আসছি যারা পাস করতেও পারেন, পাস নাও করতে পারে। যারা করতে পারে, নাও করতে পারে, তবুও তাদের SC ST OBC সার্টিফিকেট রিনিউয়াল করা জরুরি। যেই মুহূর্তে পাস করে যাবে সেই মুহূর্তে কি করবে? এখন ছোটাছুটি করবে? তখন তো সঙ্গে সঙ্গে কিছু হবে না। তো অবশ্যই এটা করে রাখবে। EWS সার্টিফিকেট, এটা রিনিউয়াল করে নেবে। এভিডেভিট থাকলে সেটা করে নেবে। বাদ বাকি এখন ফর্মগুলো আপাতত করার দরকার নেই, যে ফর্মগুলো দেখালাম ওগুলো করার আপাতত দরকার নেই। স্কলারশিপ নিয়ে ঘাটতে থাকো। স্কলারশিপ কি কি পেতে পারো একটুখানি ভিডিও দেখে এগুলো নলেজ গেইন করতে থাকো। বাট তোমাদের ক্ষেত্রে আমি বলবো ফুল লেন্থ পড়াশুনো করতে থাকো, পড়াশুনো বন্ধ করবে না। বাট কোনো পেড ব্যাচ কিনবে না, আগের থেকে বলে রাখছি। কোনো পেড ব্যাচে ভর্তি হবে না তোমরা লেট স্টাডি এগেন, পড়াশুনো করতে থাকো। ইউটিউব থেকে হোক বা পুরোনো পেড ব্যাচ থেকে হোক, পড়াশুনো তোমরা করতে থাকো। কারণ যদি না হয়, যাতে পিছিয়ে না পড়ো, তখন যেখান থেকে শুরু করবে যাতে শুরু করতে পারো। তো পড়াশুনো বন্ধ করবে না, কিন্তু কোনো পেড ব্যাচ নেওয়ার তোমাদের কোনো প্রয়োজন নেই। বিশেষ করে কোন সাবজেক্টগুলো পড়তে থাকবে? বায়োলজি, ফিজিক্স, কেমিস্ট্রি, এইগুলো কিন্তু পড়তে থাকবে। সবার ক্ষেত্রে বলছি, এএনএম জেএনএম যারা, জেনপাস যারা, তাদের ক্ষেত্রে এই মেন সাবজেক্টগুলো কিন্তু পড়া বন্ধ করবে না। কারণ ভগবান না করুন ধরো পাশ করলে না, পরের বছর পরীক্ষায় বসতে চাও, যদি পড়াশুনো না করো সব ভুলে আবার জিরোতে পৌঁছে যাবে, ঠিক আছে? তো এই জিনিসটা মেনটেন করার চেষ্টা করো। আরেক দলকে যারা পাশ করবেই না, তারা নিজেরাও জানো যে পাশ করবে না, তারাই গিয়ে উলফাল যাকে যা পাচ্ছে বলে আসছে, তাদের উদ্দেশ্যে বলছি, তাদের কিন্তু পড়াশুনো এখন থেকে শুরু করতে হবে। বুঝতে পেরে গেছো লেভেল কি হতে চলেছে? তুমি নিজের দায় এরপর থেকে আর অন্যের ঘাড়ে চাপাতে পারবে না। কারণ এর পরে যখন নিজের মানে দায় অন্যের ঘাড়ে চাপাতে যাবে, তখন তুমি নিজের পায়ে নিজে কুড়ুল মেরে দিয়েছো, আর কিছু রিকভার করার জায়গা নেই। তো তাই জন্য বলছি, মানে পড়াশুনো স্টার্ট করে দাও। তাদের ক্ষেত্রে যারা পাশ করবে না জেনে গেছো, তাদের ক্ষেত্রে তারা পেড ব্যাচ নিতে পারো, তারা ইউটিউব নিতে পারো, যেটা ইচ্ছা সেখান থেকে ক্লাস করতে পারো। কিন্তু একটা প্রপার প্যাটার্নে ক্লাস করতে হলে পেড ব্যাচ হচ্ছে সব থেকে ভালো উপায়। সেলফ স্টাডি শুরু করে দাও অন্তত। সেলফ স্টাডি তো বন্ধ করো না, সেলফ স্টাডি অবশ্যই শুরু করে দাও। মাথায় রাখবে, দেরি করলেই বিপদ, একেবারে বছর নষ্ট হয়ে যাবে। রেজাল্টের জন্য ওয়েট করো না। রেজাল্ট বেরোবে, তারপরে পড়বো, মপ আপ হোক, তারপরে পড়বো, এগুলো সব অজুহাত। এগুলো সব অজুহাত, নিজেকে মানে ওই আর কি একটু রিল্যাক্সে রাখার অজুহাত। মাথায় রাখবে, যত আরাম এখন উপভোগ করবে তত হারাম পরে গিয়ে হবে, ঠিক আছে? তো এখন থেকে তোমাকে পড়াশুনো করতে হবে। আর হোয়াটসঅ্যাপ, তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো ক্লাসের লিঙ্কের জন্য বা নোটসের জন্য। তোমরা হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপে এই নাম্বারে 9804030739, এই নাম্বারে হোয়াটসঅ্যাপে জাস্ট একটা হাই লিখে পাঠিয়ে দাও, এবং তার সাথে যখনই হাই লিখে পাঠাবে সঙ্গে সঙ্গে একটা লিঙ্ক পাবে, সেই লিঙ্কে ক্লিক করে জয়েন হয়ে যাও। ওকে, এইবার আসছি তোমাদের আরো কয়েকটা প্রশ্ন। এএনএম জিএনএম নিয়ে এক্সাম প্যাটার্ন পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে বোঝা যাচ্ছে খালি আর তুমি যদি ওই 9-10 লেভেল পড়ো তাহলে আর হবে না, যেটা এতদিন কোনোদিনও হয়নি এই লেভেলের প্রশ্ন। তার থেকে বোঝা যাচ্ছে যে এই বছর থেকে লেভেল হয়ে গেছে হাই। তো পড়াশুনো প্রথম থেকে না করলে, মানে ওই বছরের মাঝখানে গিয়ে ভর্তি হব, বছরের শেষে গিয়ে ভর্তি হব, হবে না। আর এই বছর থেকে আর সুযোগ হবে না। পরীক্ষার 2-3 মাস আগের থেকে পড়বো, এই প্যাটার্ন শেষ। যদি মাথায় এটা রাখো, আমি বলবো পড়োই না, ফালতু ফালতু বছরটা নষ্ট করো না। 2-3 মাস পরে সময় নষ্ট করো না, অন্য কিছু কথা ভাবো, অন্য কিছু করো, ঘুরে বেড়াও, হ্যাঁ বন্ধুদের সাথে মজা করো, অন্তত মজাটা পাবে। এখানে 2-3 মাস পরে না মজা পাবে, না কিছু শিখবে, না পরীক্ষায় পাশ করবে, উল্টে অন্যকে গালাগালি দিতেই ছুটে আসবে। আর কি,
সায়েন্স আর্টস কমার্স সবাই কিন্তু এই পরীক্ষা দিতে পারবে। ভুলভাল অনেকে খবর রটায় যে আর্টস কমার্স এবার পরীক্ষায় বসতে পারবে না, খালি সায়েন্সই বসতে পারবে। একদম নয়, অলওয়েজ তিনজনই বসতে পারবে। সায়েন্স আর্টস কমার্স তিনজনই বসতে পারবে। খালি 9-10 বই পড়লেই হবে বা কোনো একটা বই পড়লেই কি হয়ে যাবে? এই দুটো প্রশ্ন আমাদের কাছে খুব কমন। একটা বই বলে দিন যেটা পড়লে পাস হয়ে যাবে। একটা বই পড়লে পাস হবে না। আমি অলওয়েজ ক্লাসে বলে এসেছি কোয়েশ্চেন প্র্যাকটিস করো, না করবে না। কোয়েশ্চেন প্র্যাকটিস কেন করতে হবে? এত কেন খাটতে হবে? অল্প খেটে কিছু হলে বলুন স্যার কমন দিন স্যার। আরে কম্পিটিটিভ এক্সামে কমন হয় না, তোমাকে কনসেপচুয়াল পড়তে হবে A to Z, তারপরে গিয়ে তুমি পরীক্ষায় পাবে। এটা তোমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিক নয় যে স্যার বললো অমুক টেস্ট পেপার মিলিয়ে অমুক কোয়েশ্চেন এই 10টা কোয়েশ্চেন পড়ে চলে যায়, এর মধ্যে থেকে 2টো চলে আসবে। অমুকের 50টা কোয়েশ্চেন মানে 50টা শর্ট কোয়েশ্চেন দিয়ে দিল, তার মধ্যে 10টা চলে আসবে, যা পড়ে চলে যায়। হয় নাই পরীক্ষায়। এই কম্পিটিটিভ এক্সামে কোনো ভগবানও নেই যে এরকম ভাবে বলে দেবে যে এটা পড়ে যাও চলে যাও হয়ে যাবে, কখনো হবে না। যা পড়ানো হবে সারা বছর ধরে পেইড ব্যাচে, যা পড়ানো হবে পেইড ব্যাচে যা থাকবে, যা সারা বছর ধরে পড়ানো হবে তার মধ্যেই আসবে, এর বাইরে কিছু আসবে না, এটুকুনি গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি খালি তোমাদের গ্রুপগুলোতে যত হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানে ইউটিউবে পড়িয়েছিলাম, ইউটিউব থেকে কমন এসছে তার স্ক্রিনশটগুলো দিয়ে দিয়েছি, দেখে নিও। ঠিক আছে, যে কমন এসছে কি আসেনি ইউটিউব থেকে। আমি নিজে বলছি 8টা কোয়েশ্চেন কমন আসেনি, আমি নিজের মুখে বলছি 8টা কোয়েশ্চেন আমার ইউটিউবের থেকে কমন আসেনি, পেড ব্যাচের থেকে এসছে, ইউটিউব থেকে আসেনি। 8খানা কোয়েশ্চেন, দোষ স্বীকার করতে কোনো লজ্জা নেই। কিন্তু তুমি যদি পেড ব্যাচে পুরো থরলি শুরু থেকে শেষ অবধি পড়তে তাহলে তুমি পেতে, তাহলে তুমি পারতে। অর্ধেক ক্লাস করনি, কি মেরেছো, পাবে না। এটা সারা বছরের জন্য, মানে যে মেরেছো তাদের জন্য বলছি না, মানে যারা পড়তে চলেছো তাদের উদ্দেশ্যে বলছি যে পেড ব্যাচ তোমাকে A to Z পুরোটা থরলি পড়তে হবে, না হলে হবে না। আর কি খালি ইউটিউব ক্লাস করলেই হবে? ইউটিউব ক্লাসের মেন প্রবলেম এই যে যেটা বললাম, খালি MCQ করানো হয়। MCQ পড়ে তুমি পাস করবে না। যদি মাথার মধ্যে রাখো যে স্যার MCQ পড়ে চলে যাব সব হয়ে যাবে, হবে না পাস। কনসেপ্ট না থাকলে পাস হবে না, এবছর থেকে তো আরো হবে না। MCQ পড়ে চলে যাব পরীক্ষায় পাস হয়ে যাবে, জীবনেও আর সম্ভব নয়, পরীক্ষার প্যাটার্ন সম্পূর্ণ চেঞ্জ। MCQ পড়ে পাস হবে না। ফুল টাইম প্রিপারেশন নিতে হবে, পার্ট টাইম প্রিপারেশনে কোনো লাভ নেই। স্যার ফুল টাইম প্রিপারেশন পার্ট টাইম প্রিপারেশন কি? ফুল টাইম মানে সারা বছর ধরে যে প্রিপারেশন নেবে সে পাস করবে। ওই পরীক্ষার আগে 2 মাস প্রিপারেশন নিলাম বা প্রত্যেক দিন 1-1.5 ঘন্টা করে পড়ি, তাতে হয়ে যাবে? হবে না। তোমাকে ফুল টাইম প্রিপারেশন নিতে হবে, একেবারে যেভাবে নিট দেয় লোকে, যেই দেয় যেভাবে, সেইভাবেই ANM GNM এর প্রিপারেশন নিতে হবে। এবং অন্য পড়াশোনার সাথে তোমাকে পাশে এটা চালিয়ে যেতে হবে যদি তুমি সেই বছরই পেতে চাও। তো ভালো করে বলছি, প্রিপারেশন ভালো করে না নিলে আর এই পরীক্ষায় পাস হবে না। প্রিপারেশনের জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, চ্যানেলটাকে ফলো করো, না হলে কিন্তু এই বছরটাও মিস হয়ে যাবে। তো আজকের মতো এখানে এন্ড করছি ভিডিও। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে, নেক্সট কোনো টপিকে। ততক্ষণ জন্য টাটা, গুড বাই, বিদায়।